আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় সম্পর্কিত একতরফা দাখিলা অঙ্ক করার সময় লাভ লোকসান বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। লাভ লোকসান বিবরণী প্রত্যেকটা অঙ্কেই প্রায় করতে বলে। তো লাভ লোকসান বিবরণী হচ্ছে আমাদের কিছু আইটেম যোগ হয়, কিছু আইটেম বিয়োগ হয়, পার্থক্যটা নিট মুনাফা বা নিট ক্ষতি হয়, তাই না? যাই সমাধানের চেষ্টা করি। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো লাভ লোকসান বিবরণীর ছকটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি। বিবরণ 3টা টাকার ঘর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রায় 4:15 বাজে। তো রোজা আছি, আমি রোজা অবস্থায় ক্লাসটা নিচ্ছি। আস্তে আস্তে একটু কথা বলছি, একটু কষ্ট হচ্ছে কথা বলতে। অনেকগুলি ক্লাস আজকে নিয়েছি শিক্ষার্থীদের অনুরোধে। তো যাই হোক, এখন আমি দেখব কি কি এইখানে লিখবো। প্রথমেই আমরা লিখব সমাপনী মূলধন। যেমন আমরা আয় বিবরণী করার সময় প্রথমে লিখতাম বিক্রয়, তাই না? বিক্রয়। কিন্তু এখানে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমেই লিখতে হবে সমাপনী মূলধন। সমাপনী মূলধনটা আমরা শেষের ঘরে লিখতে পারি বা মাঝের ঘরে লিখতে পারি, সমস্যা নেই। এর সাথে কিছু যোগ করব, উত্তোলনের পরিমাণ যোগ হবে। উত্তোলন বিভিন্ন ভাবে থাকতে পারে। একতরফা দাখিলা পদ্ধতিতে 3 ধরনের উত্তোলন থাকে। একটা হচ্ছে নগদ উত্তোলন। আমি কাল্পনিক লিখতেছি, এই টাকা কিন্তু সব কাল্পনিক লিখতেছি বোঝানোর জন্য। আমি মূলত স্ট্রাকচারটা দেখাচ্ছি কিভাবে তৈরি করব। তাহলে উত্তোলন বলে নগদ লিখবো, মানে নগদ উত্তোলন বোঝায়, নগদ টাকা না, এটা নগদ উত্তোলন। পণ্য মানে পণ্য উত্তোলন, পণ্য দ্রব্য উত্তোলন। বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে অনেক সময় বলা থাকে 20,000 টাকার পণ্য অথবা 2,000 টাকার পণ্য বিক্রয় মালিক নিজ প্রয়োজনে রেখে দিয়েছে। তার মানে কি, বিক্রি করে টাকা বাড়িতে নিয়ে গেছে। ওটাও এক ধরনের উত্তোলন, তাকে বলা হয় বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন। 3 ধরনের উত্তোলন থাকতে পারে। 3টা উত্তোলন যোগ করে আমরা এখানে লিখব। অনেক সময় উত্তোলন একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, আবার 3টাও কোনো অঙ্কে থাকতে পারে। এখন উত্তোলিত অর্থ হতে অনেক সময় বলা হয় যে উত্তোলিত অর্থ হতে কোনো কিছু কিনেছে। যেমন বলা হয় উত্তোলিত অর্থ হতে এই 2,000 টাকা দিয়ে ডেলিভারি ভ্যান কিনেছে, অথবা ডেলিভারি ভ্যান কিনতে যে টাকা লাগে তার জন্য 2,000 টাকা উত্তোলন থেকে দেওয়া হয়েছে। উত্তোলিত অর্থ থেকে যদি কোনো সম্পদ কেনে তাহলে সেটি এখান থেকে বিয়োগ হবে। উত্তোলন লেখার নিয়মটা হচ্ছে নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, বিক্রয় লব্ধ উত্তোলন যোগ করে যাওয়া হবে। সেখান থেকে উত্তোলিত অর্থ হতে যদি কোনো কিছু কিনে তাহলে সেটা বিয়োগ করে বাকি টাকাটা এখানে বসবে, যাকে বলে প্রকৃত উত্তোলন। এরপর বিনিয়োগের সুদ বসবে অঙ্কে যদি থাকে, তারপরে উত্তোলনের সুদ বসবে অঙ্কে যদি থাকে, তারপরে অগ্রিম খরচাবলী বসবে। এখন অগ্রিম খরচ এখানে বসে, কারণটা কি? কারণ অগ্রিম খরচ তো সম্পদ, কিন্তু আয় বিবরণীতে খরচ থেকে অগ্রিম খরচ বিয়োগ হয়। এই অঙ্কে সাধারণত যে খরচ অগ্রিম থাকে ওই খরচ নামে কোনো কিছু থাকে না। তাহলে বিয়োগ করব কার সাথে? বিয়োগ করার কোনো আইটেম নাই, তাই অগ্রিম খরচটা এই আয়ের মধ্যে লিখে দিতে হয়, জোর করে লেখা মতো। এরপরে প্রাপ্য উপভাড়া মানে প্রাপ্য আয় যদি থাকে, বকেয়া আয় যদি থাকে সেটাও লিখবো। লেখার পরে অন্যান্য আয় যদি থাকে সেটাও লিখবো, মানে যত আয় আছে এর সাথে আমরা লিখবো। সঞ্চয়পত্রের সুদ যদি থাকে সব লিখবো। লেখার পরে এইগুলি সব যোগ করে এখানে লিখবো। তাহলে ঘটনাটা কি হলো? সমাপনী মূলধনের সাথে এইগুলি যোগ হবে, উত্তোলন যোগ হবে, বিনিয়োগের সুদ যোগ হবে, কোনো আয় থাকলে যোগ হবে, অগ্রিম খরচ থাকলে যোগ হবে। যোগ করার পরে এইটার সাথে এইটা যোগ করে এখানে লিখবো। অবশ্যই এটাও এখানে লিখতে পারতাম, তাহলে সব যোগ করে একসাথে লিখতাম, সমস্যা নেই। এটা হচ্ছে আয় পাশ, লাভ লোকসান বিবরণীর এক সাইড, আয়ের দিক। এখান থেকে কিছু আইটেম বিয়োগ হবে। বিয়োগগুলা কি কি হবে এবার দেখবো। মনে করি পূর্বের জেরোটা নিয়ে আসলাম। আচ্ছা, আমি কিন্তু 2টা ছকে করতেছি, ইতিপূর্বে একটা ছকে ওইগুলো লিখেছি, বাকিগুলো এই ছকে লিখতেছি, কারণ আমার এখানে জায়গায় হবে না, নিচে জায়গা ছিল না, তাই। কিন্তু তোমরা একটা ছকের মধ্যে সব করবে। আচ্ছা, এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করব কি কি? প্রারম্ভিক মূলধন বিয়োগ করব। মাঝের ঘরে লিখতে পারি প্রারম্ভিক মূলধন, কিন্তু বিয়োগ করতে হবে। সমাপনী মূলধন যেমন যোগ হয়, প্রারম্ভিক মূলধন বিয়োগ হয়। অতিরিক্ত মূলধন এখানে বিয়োগের মধ্যে বসবে।
মূলধনের সুদ বিয়োগের মধ্যে বসবে। কোনো খরচ থাকলে ঋণের সুদ যদি থাকে বিয়োগের মধ্যে বসবে। ঋণ বসবে না, কিন্তু ঋণের সুদ বসবে এখানে, কারণ ঋণের সুদ ব্যয়। বকেয়া খরচা বলে এখানে বসবে। অগ্রিম আয় এখানে বসবে। আচ্ছা, একটা বিষয় বলি, অগ্রিম ব্যয় যেমন আয়ের মধ্যে লিখছিলাম, আবার অগ্রিম আয় যদি থাকে তো সেটা খরচের মধ্যে লিখতে হয়, কারণ অগ্রিম আয়টা আয় পাশে বিয়োগ হয়, বিয়োগ করার আইটেম থাকে না, সেজন্য ব্যয় পাশে লিখে দিই। অনাদায়ী পাওনা যদি থাকে এখানে লিখবো। অনাদায়ী পাওনার একটা সম্পর্কে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা অনেক সময় বলা থাকে দেনাদারের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস লিখতে হবে, একটা অনাদায়ী পাওনা যেটা আদায়যোগ্য নয় সেটা অনাদায়ী পাওনা নামে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে আবার পার্সেন্টেজ কেটে যেটা পাই সেটাও লিখবো। এই টাকা সব কাল্পনিক লিখতেছি আমি, কাল্পনিক। এবার এটা যোগ করে এখানে লিখবো। এরপরে অবচয় সমূহ, অনেক সময় বিভিন্ন ধরনের অবচয় থাকে, যেমন আসবাবপত্রের অবচয় থাকে, যন্ত্রপাতির অবচয় থাকে, ডেলিভারি ভ্যানের অবচয় থাকে, দালান কোঠার অবচয় থাকে, থাকে না, অফিস সরঞ্জামের অবচয় থাকে। তো আমি কয়েকটা দেখিয়েছি, অবচয়গুলি যোগ করে এখানে লিখব। এইগুলোই থাকে সাধারণত, ম্যাক্সিমাম কমন আইটেম এগুলি, এর বাইরে খুব কম থাকে। এবার নিচে দাগ দিব, এগুলো সব যোগ করে এখানে লিখবো। এগুলো সব ব্যয়ের মতো। তাহলে আয় পেয়েছিলাম এত টাকা, আর এদিক যোগ করে পেলাম এইটা, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। এটা হচ্ছে আমাদের নিট মুনাফা। উপরে ওই সমাপনী পাশ বড়, সেজন্য বিয়োগ করে প্লাস ফিগার হয় তাহলে নিট মুনাফা। এটা যদি বড় হতো তাহলে নিট ক্ষতি হতো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।